ভুয়া অডিট রিপোর্ট ধরতে আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর। বন্ধ হবে কর ফাঁকি। করোনায় দেশে ফিরেছেন 1,11,000 কর্মী, আশঙ্কাজনক নয় বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানীতে পেঁয়াজের দাম কমলেও বাড়তি স্থলবন্দরে, কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বেনাপোল স্থলবন্দরে আকাশের নিচে আমদানি পণ্য, বড় অঙ্কের ক্ষতি ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ইফাত আরার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভুয়া অডিট রিপোর্ট জমা দিয়ে বিপুল কর ফাঁকি দিচ্ছে নিবন্ধিত কোম্পানিগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে জমা দেয়া অডিট রিপোর্টের অর্ধেকই ভুল। এসব চিহ্নিত করতে হিসাববিদদের সংগঠন আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর। পাশাপাশি নিবন্ধন না নিয়ে কর ফাঁকি দেয়া কোম্পানিগুলোকে ধরতে মাঠে নেমেছে সংস্থাটি। লিমিটেড কোম্পানি হিসেবে ব্যবসা করতে হলে নিবন্ধন নিতে হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক আরজেএসসির। সংস্থাটির হিসেবে দেশে নিবন্ধিত কোম্পানি আছে প্রায় 2.25 লাখ। এই সংস্থার অনুমতি পেতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে নিতে হয় কর নিবন্ধন নম্বর বা টিআইএন সার্টিফিকেট। কিন্তু এনবিআর এর হিসেবে কর নিবন্ধন আছে মাত্র 78,000 কোম্পানির, অর্থাৎ অর্ধেকের বেশি কোম্পানির টিআইএন নেই। আইন অনুযায়ী নিবন্ধন নেওয়া প্রতিটি কোম্পানিকে প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হয়। রিটার্নে সংযুক্ত করতে হয় তালিকাভুক্ত সিএ ফার্মের অডিট রিপোর্ট। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে 35,000 কোম্পানি অডিট রিপোর্ট দেয়, কিন্তু এসবের অর্ধেকের বেশি ভুয়া। এসব ভুয়া রিপোর্ট শনাক্ত করতে 2017 সাল থেকে কাজ করছে এনবিআর ও হিসাববিদদের সংগঠন আইসিএবি। মঙ্গলবার দুপক্ষের মধ্যে বৈঠকে বেশ কিছু সমঝোতা হয়। আমরা নতুন একটা প্রোগ্রাম ডেভেলপ করেছি, সেটার নাম হলো ডিবিসি। আইসিবি যে ওয়েবসাইটে রিপোর্ট করলে সেখানে একটা পেজে ডিবিসি একটা নাম্বার জেনারেট হবে। সেই নাম্বারটা ওনার সিগনেচারের সাথে ওই ডকুমেন্টে রিপোর্টের সাথে ওনারা উল্লেখ করে দেবে। তাইলে এই অডিট রিপোর্টটা উইথ দি ডিবিসি কোড নাম্বার যখন ট্যাক্স অফিসে বা অন্য কোনো পারপাসে যে ইউজারের কাছে উপস্থাপন করবে, তারা এই নাম্বারটা দিয়ে ডকুমেন্টটা ভেরিফাই করতে পারবেন। তবে এতে কোনো আইনি জটিলতা তৈরি হয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যখন আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অডিট করেন বা একটা পাবলিক কোম্পানি যেটা লিস্টেড না, তার ইনফরমেশন যখন অডিট করেন, তখন এটা একটা ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা বর্তমানে যদি কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকে, তাহলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বা একজন অডিটরের সেটা কোথাও পাবলিশ করার ডিউটি থাকে না। তো এই চ্যালেঞ্জেস গুলো আমাদের রয়েছে। আইসিএবি বলছে ভুয়া অডিট রিপোর্ট বন্ধ করা গেলে রাজস্ব খাতে স্বচ্ছতা আসার পাশাপাশি আর্থিক খাতেও স্বচ্ছতা বাড়বে। এনবিআর এর যে অভিযোগ ফেক রিপোর্ট, অডিট রিপোর্ট এবং এজ ওয়েল এজ মাল্টিপল অডিট রিপোর্ট ফর এ সিঙ্গেল ইয়ার ফর ডিফারেন্ট ইউজার, এই অভিযোগ থেকে আপনার এটাকে বলে নিশ্চিতভাবে আপনার পরিত্রাণ পাওয়া যাবে। এনবিআর কর্মকর্তারাও আশা করছেন এর ফলে কর্পোরেট কর আদায়ে এবার বড় প্রবৃদ্ধি হবে। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে অর্থনৈতিক সংকট আর বিনিয়োগে নানা শর্ত থাকার পরও অর্থ বছরের শুরুতে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে। এতে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে প্রায় 43%। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 8,705 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল 6,091 কোটি টাকা। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, করোনার কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা, ব্যাংকে আমানতের সুদ হার কম হওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন গ্রাহকরা। ফলে বেশি মুনাফার আশায় এ খাতে বিনিয়োগের নানা শর্ত পূরণ করেও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গত কয়েক বছর সঞ্চয়পত্র অস্বাভাবিক বিক্রি বাড়ায় সরকার এ খাতের ওপর বাধ্যতামূলক ইটিআইএন সহ বেশ কিছু শর্ত আরোপ করে। রাজধানীতে দাম কিছুটা কমলেও অস্থিতিশীল দেশের স্থলবন্দর এলাকার পেঁয়াজের বাজার। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমায়
যার প্রভাব পড়েছে দেশের বাজারে। এতে সপ্তাহের ব্যবধানে হিলি, যশোর, ভোমরা সহ বিভিন্ন স্থানে দাম বেড়েছে কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত। দুদিন আগেও হিলি স্থলবন্দরে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 32 টাকায়, কিন্তু এখন তা বিক্রি হচ্ছে 37 থেকে 38 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে, ফলে সরবরাহ কমে যাওয়ায় প্রায় 1.5 গুণ দামে পেঁয়াজ আনতে হচ্ছে আমদানিকারকদের। এতে দাম বেড়েছে স্থানীয় বাজারে। ইনপুটের কাছে চাইতেছে 37, 38, 36। এখন মালটা কি কারণে বেশি হলো, ইন্ডিয়া থেকে মালটা কম আসার কারণে বাজারটা একটু বেশি হতেছে। এই 2 সপ্তাহ পর থেকে পেঁয়াজের দাম একটু বাড়তে হয়েছে, কারণ সাউথে যে নতুন মাল উঠে ওখানে একদম পুরো বন্যা হয়ে যায়, বন্যা হওয়ার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 50 থেকে 60 ট্রাক পেঁয়াজ আমদানি হয়, তবে এই সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে অর্ধেকে। এদিকে ভোমরা স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হিসেবে সপ্তাহখানেক আগেও পেঁয়াজ বিক্রি হয়েছিল 25 থেকে 30 টাকার মধ্যে। তবে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও ভারতে দাম বাড়ায় ভোমরাতেও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। ইন্ডিয়াতে যে অঞ্চলে 3টি অঞ্চলে পেঁয়াজ জন্মায়, 3টি অঞ্চলের মধ্যে একটা অঞ্চলে বন্যার কারণে প্লাবিত হয়েছে, যার কারণে আর 2টো অঞ্চলের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যশোরের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা কেজি দরে, কিন্তু কয়েক দফায় দাম বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভারতীয় পেঁয়াজের আমদানি কমায় প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারে। মূলত হাটেঘাটে আমদানি কমের কারণে এই পেঁয়াজটার দামটা অধিক বেড়ে গেছে। এক এক হাটে এক এক ধরনের দাম যায়। আমাদের যেমন আরপাড়ার পেঁয়াজটার দাম একটু কম যায়, যেমন নাড়ুয়ার পেঁয়াজের দাম একটু বাজার বেশি যায়। ভালো মন্দ যাচাই করে পেঁয়াজের দাম কম বেশি হয়। অন্যদিকে বেনাপোল এলাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে তা কিছুটা বাড়তি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। করোনা মহামারীতে অর্থনৈতিক মন্দা এড়াতে ব্যয় সংকোচন নীতি নিয়েছে বেশিরভাগ প্রবাসী অধ্যুষিত দেশ। এতে চাকরি হারিয়েছেন অনেক শ্রমিক, ফলে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে শ্রম বাজার নিয়ে বিভ্রান্তি দূর করতে সংসদে সবশেষ তথ্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, গত 1 এপ্রিল থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত মোট 1,11,111 জন কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের অনেকেই কাজের মেয়াদ শেষ বা কাজ না থাকায় দেশে এসেছেন। এবং করোনার প্রভাবে প্রধান কর্মী নিয়োগকারী দেশ সমূহের শ্রমবাজার বিপর্যস্ত হওয়ার কারণে অনেক বিদেশি কর্মী বেকার হয়ে পড়বেন। কিন্তু আসার কথা এই যে এখন পর্যন্ত ফেরত আসা কর্মীর সংখ্যা আশঙ্কাজনক হয়ে উঠে নাই। এদিকে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা বলছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে আবার বাজার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চাকরি হারিয়ে যেসব শ্রমিক দেশে এসেছেন তাদের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ তাদের। আমাদের রেমিটেন্স প্রোভাইড চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি পার্ট, সেটি হলো যে আমাদের কর্মীদের কর্মসংস্থান। কারণ তারা যারা চলে আসছেন বা যেতে পারবেন না, চলে আসবেন, তাদের কিন্তু তাহলে সামাজিক অবস্থান দিক থেকে অর্থনৈতিক সামাজিক ভাবে এটি বাধাগ্রস্ত হবে। আমরা এই জায়গাটায় বলছি যে আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছরের আগস্ট পর্যন্ত মাত্র 1,76,000 কর্মী বিদেশে গিয়েছেন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহজে ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের নৌকো এবং স্পিডবোট বাজারে এনেছে আরএফএল। সম্প্রতি ফাইবার গ্লাসের তৈরি সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিডবোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। বর্তমানে আরএফএল এর 5টি মডেলের নৌকা বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম পড়বে 11,900 টাকা থেকে 7,40,000 টাকা পর্যন্ত। এসব নৌকার ধারণ ক্ষমতা 4 থেকে 30 জন। স্পিডবোটের দাম 8,18,000 টাকা এবং ধারণ ক্ষমতা 10 জন। যাত্রী পারাপার, মালামাল পরিবহন, পার্কে ব্যবহার ও মাছ ধরতে এসব নৌকা ও স্পিডবোট ব্যবহার করা যাবে। ভবিষ্যতে ইয়ট ও ইঞ্জিনের বড় নৌকা আনার পরিকল্পনা রয়েছে দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গ্রুপের। পুরনো ল্যাপটপ ও ডেস্কটপ নিয়ে নতুন কম্পিউটার দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ 22% ছাড়ে কেনা যাবে ওয়ালটনের নতুন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার।
বাকি দাম 3 মাসে পরিশোধের সুযোগ থাকছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে 0 ইন্টারেস্টে 12 মাসের ইএমআই সুবিধা। এই উপলক্ষে সোমবার ওয়ালটনের কর্পোরেট অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মূলত দুটি উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের কাছে দেশের তৈরি বিশ্বমানের ডিজিটাল ডিভাইস তুলে দেওয়া এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ই বর্জ্যের ক্ষতি থেকে পরিবেশ রক্ষা করা। দেশে যাত্রা শুরু করলো নতুন রাইড শেয়ারিং সেবা ড্রাইভভিল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যাপ ভিত্তিক এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, বর্তমান প্রতিযোগিতার বাজারে উন্নত সেবা দিতে ড্রাইভভিল চালু করা হলো। মার্কিন অ্যাপ ভিত্তিক প্রতিষ্ঠানটি ড্রাইভভিলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে গ্রাহকরা আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতে মিলবে সেবা, পরে অন্যান্য জেলায় এর কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গুদামে জায়গার অভাব, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা সহ নানা কারণে বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে কোটি কোটি টাকার আমদানি পণ্য। ফলে রোদ বৃষ্টিতেই নষ্ট হচ্ছে এসব পণ্যের মান, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানি। সমস্যা সমাধানে জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নে কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল বাণিজ্যের প্রধান মাধ্যম বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বন্দরের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এখনো। এছাড়া গুদামে স্থান সংকট, অচল ক্রেন ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব নিয়ে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরে 53,000 মেট্রিক টন পণ্য রাখার ধারণ ক্ষমতা থাকলেও রাখা হচ্ছে লক্ষাধিক টন পণ্য। ট্রাকের পাশাপাশি প্রতিনিয়ত ট্রেনেও পণ্য আসায় বাড়ছে পণ্যজট। বেনাপোল পোর্টের অবকাঠামোগত দুর্বলতা এবং আসলে পোর্টের জায়গা, ইকুইপমেন্টস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি ওইভাবে না হয় তাহলে রাজস্ব বাড়বে না। খালাসে দেরি হয়, বন্দরের ভেতর দিনের পর দিন অপেক্ষা করতে হয় পণ্য বোঝাই ট্রাককে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলেও সমাধান না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। অনেক দামি দামি মোটর থাকে, মেশিনারি, এই মোটর পার্টসগুলো পানি লাগলে ওর কয়েল নষ্ট হতে পারে। বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিজ অনেক মাল এখানে ভিজে নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে ইতিমধ্যে বন্দরে 2টি ইয়ার্ড নির্মাণ সহ জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে 2টি আধুনিক মানের শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া 25 একর জমি অধিগ্রহণ করে উক্ত জমিতে ভারত থেকে আমদানি জমি উন্নয়নপূর্বক ভারত থেকে আমদানিকৃত চেসিস, ট্রাক ও অন্যান্য যানবাহন সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া 16 একর জমি অধিগ্রহণের প্রায় শেষ পর্যায়ে আছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির কারণে উন্নয়ন কাজে দেরি হলেও এসব বাস্তবায়ন হলে বন্দরের সমস্যা অনেকাংশে কমে আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলার দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 112 টাকা 78 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 102 টাকা 1 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। এছাড়া দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 278 টাকা 92 পয়সায়। আর মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 45 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।